আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। ময়মনসিংহে হেলে পড়া ভবন পরিত্যক্ত ঘোষণা, ৩ ভবন মালিককে তলব। সম্ভাব্য প্রার্থীকে গুলি, আমার মাথার উপর বাজ পড়েছে বলছেন প্রধান নির্বাচন কমিশনার। ভারতের বাংলাদেশ বিরোধী প্রচারণা, আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন অংশগ্রহণমূলক হবে না, বয়ান ছড়ানোর চেষ্টা। নির্বাচন যথাসময়ে হবে, বাঁচালার চেষ্টা ব্যর্থ হবে বলছেন নির্বাচন কমিশনার সানাউল্লাহ। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, এখন জানাবো বিস্তারিত খবর। ময়মনসিংহে হেলে পড়া ভবন পরিত্যক্ত ঘোষণা, ৩ ভবন মালিককে তলব। ময়মনসিংহ নগরীর একটি ৫তলা ভবন হেলে পড়ার ঘটনায় শহর জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। হেলে পড়া এই ভবনটি পরিদর্শনের পর জেলা প্রশাসন ও ময়মনসিংহ সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ এটিকে পরিত্যক্ত ঘোষণা করেছে। ভবনটির বিভিন্ন দেয়ালে ফাটল দেখা দিয়েছে, যা আশেপাশের অন্যান্য ভবনের জন্য বড় ধরনের ঝুঁকির সৃষ্টি করেছে। এই গুরুতর পরিস্থিতির জন্য দায়ী হিসেবে নির্মাণাধীন গ্রিন ডেভেলপমেন্ট প্রতিষ্ঠানসহ মোট ৩ ভবন মালিককে তলব করা হয়েছে। তাদের প্রয়োজনীয় সকল কাগজপত্র নিয়ে দ্রুত কর্তৃপক্ষের কাছে হাজির হতে বলা হয়েছে। মোসিকের সচিব সুমনা আল মুজিদ জানিয়েছেন, হেলে পড়া ভবনটির পাশাপাশি নির্মাণাধীন গ্রিন ডেভেলপমেন্ট এবং এর পাশের ১৩তলা ভবনের মালিক কেউই বিল্ডিং কোড বা নির্মাণবিধি সঠিকভাবে মেনে চলেননি। তিনি আরও উল্লেখ করেন যে নির্মাণাধীন গ্রিন ডেভেলপমেন্ট প্রতিষ্ঠানের ভবনটিও বিল্ডিং কোড না মেনে পাইলিং করার কারণে হেলে পড়ার ঘটনা ঘটেছে। এই কারণে কর্তৃপক্ষ নির্মাণাধীন ভবনটির পাইলিংয়ের কাজ তাৎক্ষণিকভাবে বন্ধ করে দিয়েছে। সচিব বলেন, তলব করা মালিকদের কাগজপত্র যাচাই বাছাই করে দ্রুত প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, গ্রিন ডেভেলপমেন্ট প্রতিষ্ঠানটি তাদের ১৩তলা ভবনের অনুমোদন নিয়েছিল অনেক আগে। নিয়ম অনুযায়ী অনুমোদন নেওয়ার ৩ বছরের মধ্যে নির্মাণ কাজ শেষ করার কথা থাকলেও বর্তমানে যে ভবনটি নির্মাণ করা হচ্ছে সেটির অনুমোদনের মেয়াদ প্রায় ৫ বছর আগেই শেষ হয়ে গেছে। মেয়াদোত্তীর্ণ অনুমোদনে নির্মাণ কাজ চালিয়ে যাওয়া একটি গুরুতর অপরাধ। এই সকল বিষয়ে পুঙ্খানুপুঙ্খ তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে, যাতে ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটে। নগরীর সুরক্ষা ও নিরাপত্তার ক্ষেত্রে কোনো প্রকার আপোষ করা হবে না বলে সিটি কর্পোরেশন পক্ষ থেকে জানানো হয়েছে। সম্ভাব্য প্রার্থীকে গুলি, আমার মাথার উপর বাজ পড়েছে বলছেন প্রধান নির্বাচন কমিশনার। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের তফসিল ঘোষণার মাত্র ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই একজন সম্ভাব্য প্রার্থীকে গুলি করার ঘটনা ঘটেছে। এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি দুষ্কৃতকারীদের গুলিতে গুরুতর আহত হয়েছেন। নির্বাচনের ঠিক আগে এমন একটি সহিংস ঘটনা ঘটায় প্রধান নির্বাচন কমিশনারের প্রতিক্রিয়ায় উঠে এসেছে গভীর হতাশা এবং ক্ষোভ। তিনি বৈঠকের শুরুতেই বলেন, এই ঘটনাটা আমার কাছে মনে হয়েছে আমার মাথার উপর বাজ পড়েছে। আমি আগের দিন তফসিল ঘোষণা করলাম আর পরের দিনই এমন একটি ঘটনা ঘটল, এটা অত্যন্ত দুঃখজনক। সিইসি আরও বলেন যে একটি সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার জন্য নির্বাচন কমিশন বদ্ধপরিকর। এর মধ্যে যে কোনো ধরনের সহিংসতা বা বিশৃঙ্খলা সৃষ্টি করার প্রচেষ্টা কঠোরভাবে দমন করা হবে। তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবিলম্বে এই ঘটনার তদন্ত শুরু করে দুষ্কৃতকারীদের চিহ্নিত এবং আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন। নির্বাচন কমিশন কোনোভাবেই নির্বাচনের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত হতে দেবে না এবং সকল প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করা তাদের প্রধান দায়িত্বের মধ্যে পড়ে। প্রধান নির্বাচন কমিশনারের এই বক্তব্য থেকে স্পষ্ট বোঝা যায় যে দেশের নির্বাচনী নিরাপত্তা পরিস্থিতি নিয়ে কমিশন যথেষ্ট চিন্তিত এবং তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য দ্রুত পদক্ষেপ নিতে প্রস্তুত। ভারতের বাংলাদেশ বিরোধী প্রচারণা, আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন অংশগ্রহণমূলক হবে না, বয়ান ছড়ানোর চেষ্টা। সম্প্রতি ভারতের গণমাধ্যম, লেখক, কলামিস্ট এবং টকশো ব্যক্তিবর্গ সহ বিশিষ্টজনদের মাধ্যমে বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে এক ধরনের প্রচারণা লক্ষ্য করা যাচ্ছে। এই প্রচারণার মূল সুর হল, আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন কোনোভাবেই অংশগ্রহণমূলক হবে না। ভারতের পক্ষ থেকে এমন বয়ান বিভিন্ন মাধ্যমে দেওয়ার চেষ্টা চলছে বলে আন্তর্জাতিক মহল মনে করছে। বিশেষজ্ঞদের মতে কেবল নিজেদের পছন্দের সরকারকে টিকিয়ে রাখা বা প্রতিষ্ঠা করাই নয়, বরং ঢাকা দিল্লির দিকে চোখ রাঙাবে এই ধারণাও ভারতের কাছে এখনও পর্যন্ত প্রত্যাশিত নয়। নেপাল, শ্রীলঙ্কা এবং বাংলাদেশ সহ আশেপাশের দেশগুলো একে একে নিজেদের সার্বভৌমত্বের বিষয়ে কঠোর অবস্থানে যাওয়ায় ভারত সরকার চরম অস্বস্তিতে ভুগছে, আর এর প্রতিশোধ নিতেই হেন অপচেষ্টা নেই যা ভারত করছে না। এই প্রচারণায় আরও বলা হচ্ছে যে দেশের বহু মানুষ শেখ হাসিনার অতীতের উন্নয়নের কথা স্মরণ করছে এবং বিশ্বের প্রভাবশালী কিছু দেশও তাকে ক্ষমতায় দেখতে চায়। এছাড়াও সম্প্রতি রুশ প্রেসিডেন্ট পুতিনের ভারত সফরের সময় শেখ হাসিনার সাথে কিছু কাজ করে যাওয়া বা তার সাথে কথাও বলে যাওয়ার মতো তথ্য উদ্দেশ্যমূলকভাবে ছড়ানো হচ্ছে।
আওয়ামী লীগের প্রতি জনমনে বিদ্বেষ কমাতে নির্বাচন সামনে রেখে এই এজেন্ডা বেশ জোরদার করা হয়েছে। তারা বিভিন্ন জরিপও প্রচার করছে, যেখানে দেখানো হচ্ছে যে বাংলাদেশের একটা বড় অংশের মানুষ ফের আওয়ামী লীগের দিকে ঝুঁকছে। এর মাধ্যমে মূলত আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করে তুলতে চাইছে তারা। ভোটের হিসেব মেলাতে গিয়ে কয়েকটি রাজনৈতিক দলও এই প্রচারণায় সামিল হয়েছে। এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভারত সফরকে নিয়েও রহস্য ছড়ানো হয়েছে। এই সফরকালে পুতিন নাকি গোপনে শেখ হাসিনার সাথে বৈঠক করেছেন এমন তথ্য প্রচার করা হয়েছিল, যা পরে ওয়াকিবাল মহলের কাছে ভুয়া প্রমাণিত হয়। ভিডিওটি ছিল মূলত 2013 সালের 15 জানুয়ারি রাশিয়ার মস্কোতে শেখ হাসিনা এবং ভ্লাদিমির পুতিনের মধ্যকার বৈঠকের পুরনো ফুটেজ। অপরদিকে ভারত ও আমেরিকা আঞ্চলিক সন্ত্রাসবাদ নিয়ে কার্যত একযোগে কাজ করার বিষয়ে সহমত হয়েছে। জাতিসংঘের তালিকায় থাকা সন্ত্রাসবাদী গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান এবং আরও কয়েকটি জঙ্গি গোষ্ঠীকে ওই তালিকায় অন্তর্ভুক্তির বিষয়ে কথা হয়েছে। বিশেষ করে সন্ত্রাসবাদ মোকাবেলায় একটি স্থায়ী এবং ব্যাপক পদ্ধতিতে সমন্বিত পদক্ষেপের প্রয়োজন বলে যৌথ বিবৃতিতে দাবি করা হয়েছে। শীঘ্রই ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে উচ্চ পর্যায়ের একটি মার্কিন প্রতিনিধি দল ভারত সফরে আসছে। তারা দক্ষিণ এশিয়ার আঞ্চলিক নিরাপত্তা বিষয়ে বৈঠক করবেন এবং এরপরই ওই মার্কিন প্রতিনিধি দল ঢাকায় আসবে। তবে বিশ্লেষকরা মনে করেন, বাংলাদেশ বিষয়ে ভারতের মনোভাব বদলের কোনো তথ্য নেই, বরং ভারত আরও আগ্রাসী হয়ে উঠছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডে প্রাপ্ত এবং দেশ থেকে বিতাড়িত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে না দেওয়ার সিদ্ধান্তে এখনও অটল ভারত সরকার। শেখ হাসিনাকে নিয়ে অস্বস্তিকর অবস্থায় ভারতে অবস্থানটি তার সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত বলে সম্প্রতি মন্তব্য করেছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর। যদিও তিনি এও বলেছেন যে শেখ হাসিনা যে পরিস্থিতিতে এখানে এসেছেন সেটি মূল বিষয়, তবে তার সিদ্ধান্ত তাকেই নিতে হবে। শেখ হাসিনা দিল্লির কাছে সাময়িক সময়ের জন্য আশ্রয়ের অনুমতি চাইলেও তার অবস্থান দীর্ঘ থেকে দীর্ঘতর হয়েছে। ভারতের নামকরা ডিগনোটিকরা বিশ্বের বিভিন্ন দেশে তাকে আশ্রয় দেওয়ার জন্য তদবির করলেও কোনো ফল আসেনি। কূটনীতিতে বিশ্বজুড়ে ভারতের সুনাম থাকলেও শেখ হাসিনা ইস্যুতে তারা এখনও পর্যন্ত সফল হতে পারেনি। তাকে সুরক্ষা দেওয়াটা ভারতের জন্য এক ধরনের দুর্নামের বিষয় হয়ে দাঁড়িয়েছে। ক্ষমতায় থাকা অবস্থায় কর্তৃত্ববাদী শাসন এবং গণহত্যার কারণে পশ্চিমা বিশ্ব শেখ হাসিনা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। ফলে পশ্চিমা কোনো দেশই তাকে আশ্রয় দিতে চায় না। এর মাঝে আবার তিনি মৃত্যুদণ্ডেও। তারপরেও ভারত বাংলাদেশ উভয় দেশই চাইছে দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক রাখতে। এই নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এবং বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার মধ্যে বৈঠকও হয়েছে। তবে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে শেখ হাসিনা এক ধরনের কাঁটা হয়ে দাঁড়িয়েছেন। ঢাকা খুব স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে ভারতে বসে শেখ হাসিনার বক্তব্য বা বিবৃতি দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য সহায়ক হবে না। প্রায়ই বাংলাদেশ নিয়ে নেতাকর্মীদের সাথে তার দিক নির্দেশনামূলক এবং আক্রমণাত্মক কথোপকথন ফাঁসের ঘটনায় বাংলাদেশের সরকার এবং জনগণ উভয়ই বেশ বিরক্ত। এই ঘটনাগুলো বিশ্বের কাছে ভারতের অবস্থানকে প্রশ্নমুখে ফেলেছে। ফলশ্রুতিতে যুক্তরাজ্য, ফিনল্যান্ড, বেলারুস, সংযুক্ত আরব আমিরাত সহ বেশ কয়েকটি দেশে তার আশ্রয়ের ব্যবস্থা করার চেষ্টায় বিফল হয়েছে ভারত। আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসির তেমন তোয়াক্কা না করা রাশিয়ার আশেপাশের কয়েকটি দেশও তাকে আশ্রয় দিতে না করে দিয়েছে। তার ছেলে জয়, মেয়ে পুতুল, ছোট বোন শেখ রেহানা, তার মেয়ে টিউলিপ এবং ছেলে রাদন মুজিব সিদ্দিক সহ গোটা পরিবারই বিভিন্ন দেশে অবস্থান করছেন। তাদের সবাই বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত বা অভিযুক্ত। এই পুরো বিষয়টি ভারতকে একটা বিব্রতকর অবস্থায় ফেলেছে। তারপরেও মাঝে মধ্যে ডক্টর ইউনুস স্যারের অন্তর্বর্তী সরকারের সাথে সম্পর্ক জোরদার করার উদ্যোগ নেয় ভারত, আবার পরক্ষণেই পিছিয়ে যায়। ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের বৈঠকের পর নতুন কিছু কথা শোনা গেলেও শেষ পর্যন্ত কোনো ব্যতিক্রম কিছু ঘটতে দেখা যায়নি। নির্বাচন যথাসময়েই হবে, বাঁচালার চেষ্টা ব্যর্থ হবে, বলছেন নির্বাচন কমিশনার সানাউল্লাহ। নির্বাচন কমিশনার সানাউল্লাহ সম্প্রতি স্পষ্ট করে জানিয়েছেন যে নির্বাচন যথাসময়েই অনুষ্ঠিত হবে এবং এটিকে বাঁচালার কোনো ধরনের চেষ্টা ব্যর্থ হবে। তার এই বক্তব্যটি দেশের রাজনৈতিক স্থিতিশীলতা এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার ধারাবাহিকতা বজায় রাখার ক্ষেত্রে কমিশনের দৃঢ় অবস্থানের ইঙ্গিত দেয়। এর আগে ডক্টর ইউনুস অন্তর্বর্তী সরকার হিসেবে শপথ নেওয়ার সময় ভারত বিষয়ে কিছু সাহসী মন্তব্য করে তার অবস্থান পরিষ্কার করে দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে বাংলাদেশকে ডিস্টার্ব না করে ভারতকে তার 7 সিস্টার্স নিয়ে বেশি মনোযোগ দেওয়া উচিত। এই পরামর্শটি প্রতিবেশী দেশটির সরকারকে কিছুটা হলেও ভাবিয়ে তোলে। অন্তর্বর্তী সরকার দেশের রাজনীতিতে ভারত বিরোধী বার্তাবরণের সাথে নিজেকে একাত্ম করে নিয়েছেন। তারা কয়েক দফায় ভারতের চোখে চোখ রেখে করা বার্তা দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করেও তারা নতুন বাংলাদেশ মেনে নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। একটি বিশেষ পরিস্থিতি বা উত্তেজনার মধ্যেও দলমত নির্বিশেষে সবাইকে এক জায়গায় এনে গোটা বিশ্বকেই একটি বার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস।
প্রথাগত আওয়ামী লীগ এবং তার মিত্ররা ছাড়া দেশের প্রায় সব রাজনৈতিক দল, সংগঠন এবং বিভিন্ন ধর্মীয় নেতাদের সাথে বৈঠক করে তার অবস্থান ভারতসহ বিভিন্ন সম্প্রদায়কে জানিয়েছেন, বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছেন যে বাংলাদেশের মানুষ আর নতজানু নীতি মেনে নেবে না। তারা সম অধিকার এবং সমমর্যাদার ভিত্তিতে ভারতের সাথে বন্ধুত্ব চায়, অথচ ভারত তা অগ্রাহ্য করে চলেছে এবং এই নতুন বাংলাদেশকেও পুরোপুরি মেনে নিতে পারছে না। তারা একদিকে বন্ধুত্বের বার্তা দেয়, অন্যদিকে কুৎসারটে। ছাত্র জনতার অভ্যুত্থানের শুরু থেকেই ভারতীয় মূলধারার সংবাদমাধ্যমে একের পর এক বাংলাদেশ বিরোধী গুজব ছড়ানো হচ্ছে। 5ই আগস্ট সরকার পতনের পর এই গুজবের সংখ্যা ক্রমাগত বেড়েছে। তবে চট্টগ্রামে নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণের আইনজীবী দাবি করে খবর প্রচারের আগ পর্যন্ত অন্তর্বর্তী সরকার এ বিষয়ে কোনো শক্ত পদক্ষেপ নেয়নি। যদিও প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের ফ্যাক্ট চেকের মাধ্যমে একাধিক খবরকে আগেই মিথ্যা হিসেবে চিহ্নিত করা হয়েছিল। শুরু থেকেই ভারতীয় মূলধারার সংবাদমাধ্যম ছাত্র জনতার অভ্যুত্থানকে ইসলামী উগ্রপন্থার উত্থান হিসেবে দেখানোর চেষ্টা করে আসছে। তারা অবিরাম বয়ান রটাচ্ছে যে বাংলাদেশের হিন্দুরা নিপীড়িত হচ্ছে। যত সময় যাচ্ছে গুজব তত ছড়াচ্ছে। সামাজিক মাধ্যম থেকে তা ভারতীয় মূলধারার সংবাদ মাধ্যমে যাচ্ছে এবং এরপর আন্তর্জাতিক পর্যায়েও ছড়িয়ে পড়ছে। এই গুজবগুলো বাংলাদেশ বিষয়ে আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গিকে প্রভাবিত করে, যা কিছুটা উদ্বেগের কারণ। অন্তর্বর্তী সরকারের অনুরোধ সত্ত্বেও প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।